আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি বাড়িতে তোমরা যে যেখানে অবস্থান করছো সকলে সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সকলের সুস্থতা কামনায় আজকে আমি রসায়ন প্রথম পত্রের ক্লাস শুরু করছি। আমরা তৃতীয় অধ্যায় কন্টিনিউ করছিলাম, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই অধ্যায়টি কন্টিনিউ হচ্ছিল। তো এই অধ্যায়ের আজকে আমরা যেটি আলোচনা করব, পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আজকে আমরা যে বিষয়গুলা নিয়ে কথা বলবো পর্যায়বৃত্ত ধর্মের, আজকে আমরা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, যোজ্যতা ও আয়নীকরণ শক্তি, এ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। তো পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্মটি কি? আসলে একটা মৌলের যদি আমরা পর্যায় সারণীটি খেয়াল করো এখানে এই যে পর্যায় সারণী যদি খেয়াল করি, আসলে সর্বশেষ আবিষ্কৃত মৌল পর্যন্ত মোট মৌল হলো 118টি। এখন 118টি মৌলের যদি আমরা আলাদা আলাদা করে ধর্ম মনে রাখতে চাই, তো এটি ভৌত এবং রাসায়নিক ধর্ম মনে রাখা আসলে খুব কঠিন ব্যাপার। সেই জন্য এই মৌলগুলোকে একটি শ্রেণী বিন্যস্ত করা হয়েছে, যেটিকে পর্যায় সারণী বলে। এখানে 18টি শ্রেণী আছে এবং 7টি পর্যায় আছে। তো এই যে শ্রেণী, এখন এই মৌলসমূহের যে ভৌত এবং রাসায়নিক ধর্ম, এই ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের আউটার মোস্ট শেলের যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাস অনুসারেই কিন্তু পরিবর্তিত হয়। তো এবং এই আউটার মোস্ট শেলের যে ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাসগুলি আমরা একটা নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয় এবং একটি নির্দিষ্ট সংখ্যা যাওয়ার পরে আবার নির্দিষ্ট সংখ্যার পরে আবার তার মানে ইলেকট্রন বিন্যাসটা আবার পরিবর্তন হয়ে পূর্বের ইলেকট্রন বিন্যাসে যখন আসে, তখন কিন্তু ধর্ম আবার অনুরূপ হয়। ফলে এই যে নির্দিষ্ট সংখ্যক পরমাণুর পরে আবার যে ইলেকট্রন বিন্যাস অনুরূপ হচ্ছে এবং ইলেকট্রন বিন্যাসের উপরে ডিপেন্ড করে যেহেতু ভৌত এবং রাসায়নিক ধর্ম নির্ভর করে, ফলে এই যে রাসায়নিক ধর্ম, এই যে একটি পর্যায়ে যাওয়ার পরে আবার যে পুনরাবৃত্তি ঘটতেছে, ফলে এটিকে বলা হচ্ছে আসলে পর্যায়বৃত্ত ধর্ম। যে এই ধর্মগুলো একটি নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে আবার তার পুনরাবৃত্তি ঘটে। তো পুনরাবৃত্তি ঘটার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে পার্টিকুলার একই শ্রেণীর কিছু মৌলের তাদের ধর্ম বা একই পর্যায়ের কিছু মৌলের ধর্মের কিন্তু কিছুটা অনুরূপতা পরিলক্ষিত হয় এবং একই রকম। ফলে এটি মনে রাখার জন্য সহজতর, এই জন্য এই ধরনের কিন্তু পর্যায় সারণী আসছে, যেটি আমরা মেন্ডেলিপের পর্যায় সারণী জানি। পরবর্তীতে সর্বাধুনিক পর্যায় সারণী আসছে 18টা শ্রেণী এবং 7টি পর্যায় নিয়ে। তো এই পর্যায়বৃত্ত ধর্মগুলোর মধ্যে যেমন আছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, যোজ্যতা, ইলেকট্রন আসক্তি, ধাতব ধর্ম, তারপরে ইলেকট্রন আসক্তি যেটি বললাম। তাহলে এই সমস্তগুলো আছে পর্যায়বৃত্ত ধর্ম। তো আজকে আমরা কয়েকটি ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। তো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক আমরা কাকে বলি? গলনাঙ্ক আমরা জানি যে তাপমাত্রায় পৌঁছার পূর্বেই বা পৌঁছার কাছাকাছি আসলেই আসলে কি হয়, পদার্থ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়। তো সেই তাপমাত্রাকে বলা হচ্ছে গলনাঙ্ক। আমরা যেমন জানি যে পানির যদি গলনাঙ্ক বলি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা যদি পানি বলি যে -5 ডিগ্রি বা 7 ডিগ্রি বা 10 ডিগ্রি পানি বরফ থাকে, 0 ডিগ্রিতে আসার সাথে সাথে কিন্তু পানি গলে এটা তরলে পরিণত হয়। তো এর সাথে সাথে আমরা যদি বলি যে স্ফুটনাঙ্ক হলো কি, যে তাপমাত্রায় কোনো তরলের বাষ্পচাপ তার বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, সেই তাপমাত্রাকে আমরা বলি স্ফুটনাঙ্ক। যেমন পানির স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা হচ্ছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে পানি গেলে এটা কিন্তু সে কিসে পরিণত হয়? গ্যাসে, মানে বাষ্পে পরিণত হয়। তাহলে তখন বায়ুমণ্ডলের চাপ তার বাষ্পীয় চাপের সমান হয়। এখন এই যে মৌলগুলো যে ধারাবাহিক, আমরা যদি পর্যায় সারণী যেটা দেখলাম যে একই পর্যায়ে বা একই শ্রেণীভুক্ত মৌলগুলির ক্ষেত্রে আসলে তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের কি পরিবর্তন ঘটে, সেটি আমরা যদি একটু দেখি, খেয়াল করি, তাহলে দেখো এখানে যে আমরা যদি এই চারটি যদি লক্ষ্য করি, তাহলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা আমরা পরিবর্তন দেখতেছি। দেখো যে আমরা যদি ধারাবাহিকতা দেখি, যে আমরা যদি এটা দ্বিতীয় পর্যায়ের মৌলগুলি নিয়ে কথা বলা এখানে দেখানো হয়েছে। দ্বিতীয় পর্যায়ের মৌল লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এখানে দেখা যাচ্ছে যে এই মৌলগুলোর ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুটাই কিন্তু আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কারণ কি, এখানে ধাতব ধর্ম আস্তে আস্তে কিন্তু এগুলোকে প্রত্যেকটা ধাতু মানে কার্বনের কাজ পর্যন্ত লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এগুলো কিন্তু ধাতব মৌল। তাহলে ধাতব মৌলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লিথিয়ামের
যখন সে কেলাস গঠন করে তখন তার বহিস্থখলকের ইলেকট্রনটি কিন্তু একটা ইলেকট্রন সে ছেড়ে দেয়, তাহলে লিথিয়াম আয়নে পরিণত হলে, তাহলে লিথিয়াম আয়ন কেলাসে, তাহলে লিথিয়াম আয়নে একটা ইলেকট্রন থাকে আউটারমোস্ট এবং সে প্লাস এলআই প্লাস অবস্থায় থাকে। বেরিলিয়ামের ক্ষেত্রে B2+, বোরনের ক্ষেত্রে B3+। তাহলে এই যে যখন ক্যাটায়নের চার্জ সংখ্যা বাড়তেছে সাথে সাথে কিন্তু ইলেকট্রনের সংখ্যা, কেলাসের মধ্যে যে ইলেকট্রনের সংখ্যা সেটিও বাড়তেছে, ফলে এই কেলাসটা কিন্তু আরো কঠিন হচ্ছে, মানে কেলাসকে ভাঙতে কিন্তু বেশি পরিমাণে শক্তির প্রয়োজন, ফলে যত বেশি ভাঙতে শক্তির প্রয়োজন হবে তত কিন্তু তার কেলাস ভেঙে তো আসলে তরলে এসে পরিণত হবে, অণুগুলা কিছুটা দূরে দূরে সরে যাবে, ফলে তার গলনাঙ্ক কিন্তু তত বৃদ্ধি পাবে। সেই জন্য কিন্তু এখানে গলনাঙ্ক আস্তে আস্তে বাড়তেছে। আমরা দেখছি যে লিথিয়ামের গলনাঙ্ক 500 ডিগ্রি, বেরিলিয়ামের গলনাঙ্ক 1500, হোয়ারাজ ইয়ার গলনাঙ্ক, বোরনের গলনাঙ্ক এটা 500 কেলভিনে দেওয়া আছে। বোরনের গলনাঙ্ক 2500 কেলভিন, কার্বনের গলনাঙ্ক প্রায় 4000-এর কাছাকাছি, 3800 কেলভিন। কিন্তু এরপরে যদি আমরা দেখি যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তখন নাইট্রোজেন হঠাৎ করে, কারণ নাইট্রোজেন হলো কি অধাতু, তাহলে এটা নাইট্রোজেন অধাতু এবং এগুলোর ভিতরে কিন্তু দুর্বল সমযোজী বন্ধন, নাইট্রোজেনের ত্রিবন্ধনে আবদ্ধ এটা দুর্বল সমযোজী বন্ধন থাকে, ফলে এই যে দুর্বল সমযোজী বন্ধন থাকার কারণে কিন্তু এটা কিন্তু গ্যাসীয় এবং এর গলনাঙ্ক কিন্তু খুবই কম এবং এটা কিন্তু সাধারণ অবস্থায় কিন্তু গ্যাসীয়। এবং এরপরে যে অক্সিজেন আছে, ফ্লোরিন আছে, এগুলোর কিন্তু গলনাঙ্ক প্রায় একই রকম। আমরা যদি তৃতীয় পর্যায়ের মৌল যদি খেয়াল করি, তৃতীয় পর্যায়ের মৌল যদি দেখি, আমরা একটু যদি এদিকে দেখি যে তৃতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে আমরা সোডিয়ামের ক্ষেত্রে যদি দেখি, সোডিয়াম তৃতীয় পর্যায়ের মৌলগুলি হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি এখানে, তাহলে সোডিয়ামের গলনাঙ্ক হচ্ছে 97.8 ডিগ্রি সেন্টিগ্রেড, হোয়ারাজ এটার হচ্ছে 649, 660, 1410, ফসফরাসে গিয়ে 44, সালফারে 112.8, ক্লোরিনে -121 আর -189। তাহলে খেয়াল করো এখানে, যেখানে আমরা দেখতেছি কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন ধাতব ধর্ম বিদ্যমান, এবং সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তিনটা ক্ষেত্রে দেখো যে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, 3+। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে চার্জের সংখ্যা বাড়তেছে, কেলাসে তারা অনেক শক্তভাবে যুক্ত থাকে, সেই জন্য তাদের গলনাঙ্ক কিন্তু বাড়তেছে। তাহলে এই যে গলনাঙ্কের দিকে বাড়তেছে, সিলিকনে যেটা হয়, সিলিকন কিন্তু একটা বৃহৎ অণু এবং সিলিকন কিন্তু বন্ধন কিন্তু তৈরি হয়, সেজন্য সিলিকন বন্ধন কিন্তু নিজেদের ভিতরে বন্ধন তৈরি করে একটা বৃহৎ আণবিক গুচ্ছ অণু আকারে থাকে, আণবিক গুচ্ছ আকারে থাকে, সেজন্য কিন্তু এর গলনাঙ্ক অনেক বেশি এদের থেকে, এরকম আণবিক গুচ্ছ অবস্থায় থাকার কারণে। এর পরবর্তীতে যদি আমরা ফসফরাস দেখি, P4 অবস্থায় থাকে, তাহলে ফসফরাসে গিয়ে কিন্তু এটি অধাতু এবং এদের ভিতরে দুর্বল সমযোজী বন্ধন বিদ্যমান, সেজন্য কিন্তু এর গলনাঙ্ক কিন্তু খুবই কম। সালফারে যদি খেয়াল করি, যে সালফারে কিন্তু S8, মানে এখানে 8টা সালফার পরমাণু নিয়ে থাকে, এখানে কিন্তু পরমাণু সংখ্যা বেশি থাকে, এই জন্য কিন্তু সালফারের কিন্তু আবার গলনাঙ্ক কিছুটা বেড়েছে। হোয়ারাজ পরবর্তীতে কিন্তু এগুলা কিন্তু অধাতু এবং এগুলা কিন্তু সাধারণত গ্যাসীয় আকারেই থাকে, সেই জন্য এগুলার গলনাঙ্ক কিন্তু খুবই কম, মাইনাসে চলে গেছে। তাহলে আমরা গলনাঙ্কের ক্রমটা দেখলাম। ঠিক আমরা যদি চার্টে যদি দেখি, তাহলে স্ফুটনাঙ্কের ক্রমও কিন্তু একই রকম ভাবে কিন্তু বাড়তেছে এবং বাড়ার পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের স্ফুটনাঙ্ক কিন্তু কমে যায়। তাহলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিন্তু ধারাবাহিক না, পর্যায়ভাবে কিন্তু ধারাবাহিক না, প্রথমের দিকে বাড়তেছে, বাড়ার পরে আস্তে 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 কিন্তু আবার কমে যায়। এটা কিন্তু অবস্থার উপরে কিন্তু নির্ভর করে, যে কি অবস্থায় সেটা থাকে তার উপরে কিন্তু নির্ভর করে। এবং আমরা যদি গ্রুপ ভিত্তিক যদি সম্পর্কটা দেখি, খেয়াল করো, আমরা একই গ্রুপে যদি দেখি, তাহলে একই উপর থেকে নিচে যদি আমরা দেখি, যে লিথিয়াম, তার পরবর্তীতে আছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এবং এদের গলনাঙ্ক যদি দেখি 180.5, 97.7, 63.7, 39, 28.6। এদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যত আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি,
তত কিন্তু নতুন নতুন শক্তি স্তর, লিথিয়াম দ্বিতীয় শক্তি স্তরের মৌল, এটা তৃতীয়, এটা চতুর্থ শক্তি স্তরের মৌল, পঞ্চম, ষষ্ঠ, তাহলে একটা একটা করে শক্তি স্তর বাড়তেছে। তাহলে বহিস্থ খোলক থেকে নিউক্লিয়াসের দূরত্ব কিন্তু বাড়তেছে। নিউক্লিয়াসের দূরত্ব বাড়ার কারণে কিন্তু আকর্ষণ কিন্তু কমে যাচ্ছে। সেই জন্য কেলাসের ভিতরে কিন্তু আকর্ষণটা কিন্তু, পরমাণুর ভিতরে কিন্তু পারস্পরিক আকর্ষণটা কিন্তু খুবই কম থাকে। কম হওয়ার কারণে কিন্তু তাদের গলনাঙ্ক আস্তে আস্তে কিন্তু কি হচ্ছে, কমে যাচ্ছে। এদিক থেকে যত আমরা উপর থেকে নিচে যাই তত কিন্তু গলনাঙ্ক কমে যায়। ঠিক স্ফুটনাঙ্কর ক্ষেত্রেও যদি আমরা দেখি, এই স্ফুটনাঙ্ক হলো 1336, এটা 882, 757, 700 ডিগ্রি, 670 ডিগ্রি। তাহলে দেখছি কি আমরা যে এদিকেও কিন্তু আস্তে আস্তে কিন্তু যেমন গলনাঙ্কও কমছে, তেমন স্ফুটনাঙ্ক কিন্তু আস্তে আস্তে কিন্তু হ্রাস পায়। তাহলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের যে পরিবর্তনটি পর্যায় এবং গ্রুপ ভিত্তিক যে তাদের সম্পর্ক, সেটি আমরা দেখলাম। আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে পরমাণুর আকার। তাহলে আমরা যদি এখানে যদি ইয়াতেও দেখি, খেয়াল করো এখানে আমরা যদি এটাতেও দেখি গলনাঙ্ক, আমরা দ্বিতীয় পর্যায়ে যে মৌলগুলির তৃতীয় চতুর্থ শ্রেণীর পর্যায়ে যে মৌলগুলি স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, এখানে দেখি যে আমরা বাড়তেছে, তারপরে কমে যাচ্ছে। তারপরে আসলে এটি পরমাণুর গঠনের উপরে, আসলে আণবিক গঠনের উপরে আসলে নির্ভর করে যে এটা তাদের ভিন্নতা দেখা যায়। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার, পরমাণুর আকার এখানে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ আমরা বলতে বুঝি কি, যে পরমাণুর যে ব্যাসার্ধ, পরমাণুর নিউক্লিয়াস থেকে শুরু করে, কেন্দ্র থেকে শুরু করে আউটারমোস্ট সেল যে সেলটিতে অবস্থান করতে, সে সেলের যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা বলি কি পারমাণবিক ব্যাসার্ধ। এখন এই যে বহিস্থ সেল পর্যন্ত দূরত্ব যে পারমাণবিক ব্যাসার্ধ, এটি তিন ভাগে, এই ব্যাসার্ধ এটিকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, একটি হচ্ছে ধাতব ব্যাসার্ধ এবং একটি হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তা আমরা একটি একটি করে আলোচনা করতেছি। একটি হলো সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ যেটি হচ্ছে যে একটা অণুর ভিতরে যে দুইটা পরমাণু, আমরা যদি দ্বিপরমাণু কথা বলি, যে পরমাণু দুইটা পরমাণু যে যুক্ত থাকে, যেমন ক্লোরিন, দুইটা ক্লোরিন যখন যুক্ত থাকে তখন দুইটা পরমাণুর কেন্দ্রের, একটা পরমাণুর কেন্দ্র এবং আরেকটা পরমাণুর কেন্দ্র, এই দুইটা পরমাণুর কেন্দ্র মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হয় আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। এবং এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বকে দুই দিয়ে ভাগ করলে যে মানটা পাবো আমরা, সেটি হচ্ছে কি তার সমযোজী ব্যাসার্ধ। তাহলে আমরা একটু দেখি, খেয়াল করো যে আমরা যদি ক্লোরিনের কথাই বলি, যে ক্লোরিন, ক্লোরিন দুইটা ক্লোরিন পরমাণু মিলে ক্লোরিন অণু গঠন করছে, এটা হলো তার কেন্দ্র। তাহলে এই কেন্দ্র, দুইটা কেন্দ্রের মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হচ্ছে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। এবং এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা হচ্ছে 200 পিকোমিটার ক্লোরিনের ক্ষেত্রে, ফর ক্লোরিন। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে এই দূরত্বটা, আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা 200 পিকোমিটার। তাহলে সমযোজী ব্যাসার্ধ কত হবে? সমযোজী ব্যাসার্ধ হচ্ছে, সমযোজী ব্যাসার্ধ সমান হলো কি 200 পিকোমিটার ডিভাইডেড বাই 2, 100 পিকোমিটার। তাহলে আমরা সমযোজী ব্যাসার্ধ সম্বন্ধে জানলাম যে একটা অণুর যে আন্তঃনিউক্লিয়ার যে দুইটা পরমাণু যদি থাকে, দুইটা পরমাণুর মধ্যে যে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, দুইটা কেন্দ্রের মধ্যে যে দূরত্বটা, সেটা আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, তাকে দুই দিয়ে ভাগ করলে যেটি পাবো আমরা, সেটি হচ্ছে তার সমযোজী ব্যাসার্ধ। নেক্সট আমরা যেটি আসবো যে ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ হচ্ছে যে ধাতব কেলাস, এই যে ধাতুগুলো আমরা যখন বলতেছি যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, এগুলো যে ধাতবগুলা যখন কেলাস গঠন করে, তখন কেলাসাকার গঠনের মধ্যে যে ধাতব পরমাণুগুলো থাকে, তো ধাতব দুইটা যে পরমাণু, যে দুইটা পরমাণুর কেন্দ্রের মধ্যে যে দূরত্বটা, সেই যে দূরত্বটা, সেই দূরত্বকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি, তাহলে যে মানটি পাবো সেটিকে আমরা বলবো কি তার ধাতব ব্যাসার্ধ। তো এর মধ্যে এটি যেহেতু ওভারল্যাপ করে এভাবে যুক্ত হয়, সেই জন্য একটার সাথে একটা এভাবে যখন গঠন করে তখন একটার সাথে একটা ওভারল্যাপ করে যুক্ত হয়। কিন্তু ধাতব ব্যাসার্ধ যদি থাকে, ধাতব পরমাণুগুলা কিন্তু তার গায়ে কাছাকাছি অবস্থান করে
এবং কারণ কি মাঝখানে ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রনের স্রোত থাকে, ধাতব বন্ধন যখন গঠন হয় ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রন স্রোত হয়, ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন স্রোতের কথা আমরা যদি বলি, তার মধ্যে পরমাণুগুলা থাকে, সেই জন্য পরমাণুগুলা কাছাকাছি অবস্থান করে কিন্তু একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে না। সেই জন্য আমরা যদি ধাতব ক্লাস যদি বলি, তো ধাতব ক্লাসে পরমাণুগুলা এভাবে থাকে, এভাবে থাকে। ফলে তখন দুইটা পরমাণুর কেন্দ্রের যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে 2 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটি হচ্ছে ওই ধাতুর ধাতব ব্যাসার্ধ। তাহলে এই ধাতব ব্যাসার্ধের মানটা, যেমন আমরা যদি বলি যে লিথিয়ামের ক্ষেত্রে তার এই মানটা হলো 310 পিকোমিটার, এটা লিথিয়ামের ক্ষেত্রে। আর তাহলে ধাতব ব্যাসার্ধ কত হবে? ধাতব ব্যাসার্ধটা হচ্ছে, ধাতব ব্যাসার্ধ সমান হলো 310 ডিভাইডেড বাই 2, 155 পিকোমিটার। তাহলে আমরা একটা জিনিস একটু খেয়াল করি যে ধাতব ব্যাসার্ধ এবং সমযোজী ব্যাসার্ধ যদি বলি, সমযোজী ব্যাসার্ধের মানের থেকে কিন্তু ধাতব ব্যাসার্ধের মানটা বেশি। কারণ ধাতব ব্যাসার্ধে দুইটা পরমাণু এখানে এভাবে কাছাকাছি অবস্থান করে, একদম গায়ের সাথে গায়ে গায়ে, কিন্তু এটা একটা ওভারল্যাপ করে, সেই জন্য কিন্তু এখানে পারমাণবিক ব্যাসার্ধের মান কিন্তু ছোট হয়, ধাতব ব্যাসার্ধের মান কিন্তু বড় হয়। তাহলে আমরা ধাতব ব্যাসার্ধ কি সেটা জানলাম, পারমাণবিক ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ কি সেটি সম্বন্ধে জানলাম। আমরা নেক্সট যেটি দেখব সেটি হচ্ছে যে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ কি সেটি সম্বন্ধে আমরা একটু জানবো। তো পারমাণবিক ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ এখানে যদি আমরা আলোচনা করলাম, এই বিষয়টা তোমরা যদি এখানে যদি আমি একটু দেখাই, যে এখানে দেখো সমযোজী ব্যাসার্ধ, নিচেরটা সমযোজী ব্যাসার্ধ, একটা আরেকটার সাথে ওভারল্যাপ করেছে, ফলে দুইটার মধ্যে যে দূরত্ব, আন্তঃনিউক্লিয়ার দূরত্বকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, সমযোজী ব্যাসার্ধ। এবং এই সমযোজী ব্যাসার্ধের আমরা পরবর্তী যদি ধাতব ব্যাসার্ধ যদি ধাতব পরমাণুগুলো দেখো, যখন মেটালিক যখন ক্রিস্টাল গঠন করে, এই ক্রিস্টাল তখন গায়ে গায়ে এভাবে থাকে একটা ইলেকট্রন ক্লাউডের ভিতরে বা ইলেকট্রন স্রোতের মধ্যে, তখন দুইটা পরমাণুর কেন্দ্রের মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বের কে 2 দিয়ে ভাগ করলে যেটি পাবো সেটি আসলে হচ্ছে কি যে ধাতব ব্যাসার্ধ। আর পরবর্তীতে আমরা আসি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা কি? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা হচ্ছে যে যখন দুইটি পরমাণু থাকে এরকম, খেয়াল করো এখানে একটা অণু, এখানে আমরা তোমার চিত্রে দেখতে পাচ্ছ যে এরকম ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ যে অধাতব মৌলের ক্ষেত্রে যখন অণুগুলা যখন থাকে এরকম, তখন দ্বিমৌলের ক্ষেত্রে আমরা যদি বলি ক্লোরিন, ব্রোমিন, এগুলোর ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এই যে দেখো যে এটি একটি অণু আর পাশে আরেকটি অণু, দুইটা অণুর মধ্যে যখন দুইটা অণু কাছাকাছি থাকে তখন তাদের ভিতরে একটা ভ্যান ডার ওয়ালস বল কাজ করে, কিন্তু ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে, এবং এই দুইটা অণুর যে কাছাকাছি যে দুইটা পরমাণু, এই দুইটা পরমাণু, এই যে একটা পরমাণু এবং এই দুইটা পরমাণু, দুইটা কাছাকাছি যে দুইটা পরমাণু আছে, সেই দুইটা পরমাণুর মধ্যের যে দূরত্বটা, সেই দূরত্বকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে যে মানটা পাবো সেটি হলো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। আমরা যদি এখানে যদি একটু চিত্রে এভাবে দেখাই, তাহলে তোমাদের জিনিসটা আসলে ক্লিয়ার হবে। খেয়াল করো, দেখো যে গ্যাসীয় অবস্থায় এইভাবে আছে হয়তো অণুগুলা, এই দুইটা অণু এরকম ভাবে আছে। এখন দুইটা অণুর এইটার কেন্দ্র এখানে, দুই পরমাণু কেন্দ্র এখানে, এখানে পরমাণু কেন্দ্র। তাহলে এই যে এইটা একটা অণু, এটা একটা অণু, এই দুইটা অণুর মধ্যে এই দুইটা পরমাণু যে কাছাকাছি যে দুইটা পরমাণু, এই দুইটা পরমাণুর কেন্দ্রের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে যে মানটি পাবো সেটি হচ্ছে ভ্যান ডার ওয়ালস দূরত্ব। যেমন আমরা যদি বলি যে আয়োডিনের ক্ষেত্রে এই দূরত্বটা হচ্ছে দুইটা পরমাণু কেন্দ্রের মধ্যে দূরত্বটা হচ্ছে 430 পিকোমিটার। তাহলে 430 পিকোমিটার, তাহলে এই ইয়ার ক্ষেত্রে, আয়োডিনের ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে এর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা কত? আয়োডিনের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটি হচ্ছে 430 ডিভাইডেড বাই 2, 215 পিকোমিটার। তাহলে আমরা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটি পেলাম যে যখন এভাবে থাকে এই একটা অণু, এই একটা অণু, তাহলে দুইটা অণুর যে কাছাকাছি যে পরমাণুগুলো আছে তাদের কেন্দ্রের যে দূরত্বটা, সেই দূরত্বকে 2 দিয়ে ভাগ করলে যে মানটি পাবো আমরা, সেটি হলো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কোনটা কি, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ কি,
সমযোজী ব্যাসার্ধ কি, ধাতব ব্যাসার্ধ কি, আমরা সেগুলো জানলাম। এখন আমরা যে জানবো যে পর্যায়ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক সম্পর্কটি কি আসলে। তো এখানে দেখো যে এইটা আমরা একটু দেখি। প্রথম আমরা একটু চলে যাই যে পরমাণুর আকার। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ আমরা এখানে বলতে পারবো যে পরমাণুর আকারের কি পরিবর্তনটা হচ্ছে সে অনুসারে পারমাণবিক ব্যাসার্ধ। আমরা যদি একটু দেখি যে একটা পর্যায়ের যত বাম থেকে আমরা ডানে যাব তত পারমাণবিক আকার কিন্তু আস্তে আস্তে কিন্তু ছোট হতে থাকে। কেন পারমাণবিক আকার ছোট হতে থাকে? কারণ একটা পরমাণুর বাম থেকে যত আমরা ডানে যাব তত খেয়াল করো যে পরমাণুর কিন্তু 11, 12, 13, আমি যদি তৃতীয় পর্যায়ের কথা বলি তাহলে সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13। তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, পারমাণবিক সংখ্যা বাড়তেছে। দ্যাট মিনস কেন্দ্রে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়তেছে এবং বহিস্থখলকে ইলেকট্রনের সংখ্যাও কিন্তু বাড়তেছে, 11, 12, 13, 14 ইলেকট্রনের সংখ্যা বাড়তেছে। তাহলে আউটারমোস্ট সেলের ইলেকট্রন বা বহিস্থখলকে যে ইলেকট্রনগুলি আছে, ইলেকট্রন এবং কেন্দ্রের নিউক্লিয়াসের প্রতি কি হচ্ছে, টানটাও বাড়তেছে। যত আকর্ষণ বাড়বে তত কিন্তু আকার আস্তে আস্তে কি হবে, ছোট হয়ে যাবে। তাহলে বাম থেকে যত ডানে যাব তত পারমাণবিক আকার আস্তে আস্তে কিন্তু ক্ষুদ্র হবে। তোমরা চিত্রে এখানে দেখতে পাচ্ছ যে পারমাণবিক আকার কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, বাম থেকে যত ডানে যাচ্ছি তত ক্ষুদ্র হয়ে যাচ্ছে। কি জন্য? কারণ টানটা বেশি, কেন্দ্রের নিউক্লিয়াস থেকে বহিস্থখলকের ইলেকট্রনের টানটা কিন্তু বেশি হচ্ছে। যত সংখ্যা বাড়তেছে ইলেকট্রন তত কিন্তু আকর্ষণ বলের বৃদ্ধির কারণে টানটা বেশি বেশি হচ্ছে, এই জন্য আকার ছোট হচ্ছে। আবার আমরা যদি উপর থেকে যদি নিচে যাই, খেয়াল করো একই গ্রুপের উপর থেকে যদি আমরা যদি উপর থেকে লিথিয়াম, সোডিয়াম, তারপরে লিথিয়াম, বেরিলিয়াম, বা লিথিয়াম, সোডিয়াম, তারপরে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো যদি যাই আমরা ওয়ানের এই যে 1 নম্বর গ্রুপ যদি দেখি, তাহলে এই 1 নম্বর গ্রুপে তোমরা খেয়াল করো যে পর্যায় সারণীতে 1 নম্বর গ্রুপে যদি দেখি যে আস্তে আস্তে আকার কিন্তু অনেক বড় হচ্ছে। কি জন্য? কারণ যত আমরা উপর থেকে নিচে যাব নতুন নতুন কিন্তু একটা পর্যায়, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, তাহলে পর্যায় একটা একটা করে বাড়লে তার কি হচ্ছে, একটা একটা করে স্তরও কিন্তু নতুন নতুন যোগ হচ্ছে। তাহলে নতুন নতুন স্তর যোগ হওয়ার কারণে ইলেকট্রন সংখ্যা যেমন বাড়তেছে তেমন নতুন নতুন স্তর যোগ হচ্ছে, সেই জন্য আকারও কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। আর আকার যদি বৃদ্ধি পাবে তাহলে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ এগুলি প্রত্যেকটি কিন্তু আস্তে আস্তে কি হবে, বৃদ্ধি পাবে। সেই জন্য উপর থেকে যত নিচে যাব তত পরমাণুর আকার বৃদ্ধি পাবে, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, ধাতব ব্যাসার্ধও বৃদ্ধি পাবে। তাহলে পর্যায়ভিত্তিক যে ধর্ম, আমরা পর্যায়ভিত্তিক কি সম্পর্কটা এবং গ্রুপ ভিত্তিক কি সম্পর্কটা সেটি আমরা দেখলাম। এখন আমরা নেক্সট যেটি যাব সেটি হচ্ছে আয়নিক ব্যাসার্ধ। খেয়াল করো আয়নিক ব্যাসার্ধটি কি, যে আমরা যদি বলি যে সোডিয়াম প্লাস বা ম্যাগনেসিয়াম 2+, তাহলে একটা আয়ন যখন গঠন হয়, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, তার আউটারমোস্ট সেলে একটা ইলেকট্রন ত্যাগ করে আয়ন গঠন করলো। তাহলে আয়নে যে কেন্দ্রের আউটারমোস্ট সেলে যে কেন্দ্র থেকে আউটারমোস্ট সেলে যে ইলেকট্রন ক্লাউড আছে, সেই ইলেকট্রন ক্লাউড, আয়নের ইলেকট্রন ক্লাউড পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হচ্ছে আয়নিক ব্যাসার্ধ। যেমন সোডিয়ামের যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে নিউক্লিয়াস থেকে তার আউটারমোস্ট সেলে যে ইলেকট্রন Na+ এর সেই যে দূরত্বটা, সেই দূরত্বটাকে বলা হচ্ছে আয়নিক ব্যাসার্ধ। এখন এই আয়নিক ব্যাসার্ধের মানটা তার পর্যায়ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক কি সম্পর্কটি হবে সেইটি যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা এই চারটা যদি দেখি, দেখো লিথিয়াম ক্ষেত্রে তার আয়নিক ব্যাসার্ধের মানটি দেখো পিকোমিটারের ক্ষেত্রে 134 পিকোমিটার, বেরিলিয়ামের ক্ষেত্রে সেটি হচ্ছে তোমার 90 পিকোমিটার, বেরিলিয়ামের ক্ষেত্রে 59, বোরনের ক্ষেত্রে 41, অক্সিজেনের ক্ষেত্রে 73, অক্সিজেনের ক্ষেত্রে O2- 126, 119। তাহলে খেয়াল করো যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তাহলে কি হচ্ছে, বাম থেকে আমরা যত ডানে যাচ্ছি তত আয়নিক ব্যাসার্ধের মানটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে। আমরা নিচের দিকে যদি দেখি সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম প্লাস, আয়নিক ব্যাসার্ধের মান কত, আয়নিক ব্যাসার্ধের মান যদি আমরা দেখি 116, 86, তারপরে 68, এভাবে কি হচ্ছে, যত বাম থেকে ডানে যাচ্ছে তত কিন্তু আয়নিক ব্যাসার্ধের মান কিন্তু আস্তে আস্তে কিন্তু কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে আয়নিক ব্যাসার্ধের মান হ্রাস পাওয়ার কারণটা কি? কারণ আয়নটা কি হচ্ছে, আয়নে যত হচ্ছে তত কি হচ্ছে, ধনাত্মক চার্জের সংখ্যা বাড়তেছে। ধনাত্মক চার্জ যত বাড়বে তত ইলেকট্রন ক্লাউডের প্রতি সেই কেন্দ্রের নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বাড়ার সাথে সাথে কেন্দ্রের নিউক্লিয়াস বা বহিস্থখলকে যে ইলেকট্রন ক্লাউড আছে, ইলেকট্রন ক্লাউডের প্রতি আকর্ষণ তত বৃদ্ধি পাবে। আকর্ষণ বৃদ্ধি পেলে কিন্তু সাইজটা ছোট হয়ে যাবে, এবং সাইজ ছোট মানে কি, আয়নিক ব্যাসার্ধের মানটা কিন্তু তত কমে যাবে। তাহলে আমরা আয়নিক ব্যাসার্ধের মানের যে কি পরিবর্তন সেটি আমরা জানলাম। ঠিক উপর থেকে যদি আমরা নিচে যাই, খেয়াল করো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম প্লাস 90, সোডিয়াম প্লাস 116, পটাশিয়াম প্লাস হলো 152, 165। তাহলে কি হচ্ছে,
এদিকে উপর থেকে যত নিচে যাচ্ছি তত কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে বাড়তেছে। আমরা প্রত্যেকটি যদি দেখি চিত্রে, তাহলে প্রত্যেকটির ক্ষেত্রে বাড়তেছে। তার বাড়ার কারণটা কি? বাড়ার কারণটা হচ্ছে যে নতুন নতুন শক্তি স্তর যোগ হচ্ছে। তাহলে কেন্দ্রের নিউক্লিয়াস থেকে বহিস্থ খোলকের দূরত্ব বাড়তেছে, তাহলে ইলেকট্রন ক্লাউডের দূরত্ব বাড়তেছে। ইলেকট্রন ক্লাউডের দূরত্ব যত বাড়বে তত কিন্তু আয়নিক ব্যাসার্ধের মানও কিন্তু বৃদ্ধি পাবে। সেই জন্য উপর থেকে যত নিচে যাব, আমরা গ্রুপ ভিত্তিক সম্পর্কটি হচ্ছে উপর থেকে যত নিচে যাব তত আমাদের আয়নিক ব্যাসার্ধের মান কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আয়নিক ব্যাসার্ধের মানের যে কি পরিবর্তন সেটি আমরা খেয়াল করলাম। আমরা এবং আয়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে যদি আমরা পর্যায় এবং গ্রুপ ভিত্তিক যে সম্পর্কটা সেটি আমরা ডিটেলস আমরা দেখলাম। আমরা নেক্সট যেটি যাব সেটি হচ্ছে যে যোজ্যতা। আমরা যোজ্যতা কি, যোজ্যতা কাকে বলে সেটি তোমরা অলরেডি এসএসসি লেভেল থেকেই পড়ে আসছো, যে একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতা, কয়টার সাথে কয়টা যুক্ত হচ্ছে সেটি আসলে তার যোজ্যতা। যেমন আমরা যদি বলি পানি H2O, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, তাহলে একটা অক্সিজেনের ক্ষমতা হলো কি দুইটা হাইড্রোজেনকে টানার। তাহলে হাইড্রোজেনের যোজনী 1, তাহলে একটা অক্সিজেন যেহেতু দুইটা হাইড্রোজেনকে টানার ক্ষমতা, দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, সেই জন্য অক্সিজেনের তাহলে যোজ্যতা হবে কত? 2। তাহলে এই যে পরস্পরের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা এবং এই যুক্ত হওয়ার ক্ষমতার উপরেই কিন্তু আসলে নির্ভর করে। কিন্তু এই যোজ্যতাটা আউটারমোস্ট সেলের অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে আউটারমোস্ট সেলের যে ইলেকট্রন, মূলত যে যোজ্যতাটা আউটারমোস্ট সেলের ইলেকট্রনের উপরে কিন্তু ইলেকট্রন বিন্যাসে কতগুলো ইলেকট্রন আছে ইলেকট্রনের উপরে নির্ভর করে অনেক ক্ষেত্রে। এবং এই ইলেকট্রনগুলোকে আউটারমোস্ট সেলের যে ইলেকট্রনের সংখ্যা, এই সংখ্যাটাকে বলা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন বলে এই ইলেকট্রনগুলোকে। এবং ইলেকট্রনের সংখ্যা দ্বারাই কিন্তু একটা মৌলের যোজ্যতা সাধারণভাবে নির্ভর হয় আউটারমোস্ট সেলে। যেমন তুমি দেখো এখানে এই চিত্রে দেখতে পাচ্ছ যে হাইড্রোজেনের আউটারমোস্ট সেলে একটা ইলেকট্রন, তার যোজ্যতা 1, যোজনী 1, বেরিলিয়ামের ক্ষেত্রে 2টা, তার যোজনী 2, বোরনের ক্ষেত্রে 3, তার যোজনী 3, কার্বনে 4টা আছে 4, এখানে 5টা, কিন্তু আউটারমোস্ট সেলে এখানে 5টাকে পূরণ করতে 5টা, 3টা তার আউটারমোস্ট সেলের অক্টেট পূরণ করতে তার 3টা প্রয়োজন হয়, সেজন্য তার যোজনী 3। অক্সিজেনের ক্ষেত্রে 6টা থাকে, তার আর 2টা অক্টেট পূরণ করতে 2টা থাকে, সেজন্য 2। তাহলে এইভাবে যোজ্যতা আসলে আউটারমোস্ট সেলের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের উপরে কিন্তু ডিপেন্ড করে কিন্তু যোজনী হয়। তাহলে আমরা যোজনীর পরিবর্তন কিভাবে হয় এবং যোজ্যতা কিভাবে হয় সেটা দেখলাম। এবং যোজ্যতাটা ব্যবহার হয় যৌগের ক্ষেত্রে, যেমন আমরা একটু আগে বললাম যে পানির ক্ষেত্রে আমরা কার্বন ডাইঅক্সাইড CO2, একটা কার্বন 2টা অক্সিজেনের সাথে, 2 অক্সিজেন যোজনী 2, তাহলে 2টা অক্সিজেন 2 2 4, তাহলে একটা কার্বন 2টা অক্সিজেনকে যেহেতু গ্রহণ করার ক্ষমতা রাখে, যে যৌগ গঠন করার ক্ষমতা রাখে, সেই জন্য কার্বনের যোজ্যতা হচ্ছে 4। তাহলে এভাবে পর্যায়বৃত্তর ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যার উপরে ডিপেন্ড করে, আমরা বাম থেকে ডানে যাচ্ছি, তার যোজ্যতার মান কিন্তু পরিবর্তন হচ্ছে। কিন্তু আমরা যদি গ্রুপ ভিত্তিক সম্পর্ক বলি, একই গ্রুপের উপর থেকে নিচে যদি যাই, আমরা চিত্রে এখানে দেখো যে লিথিয়াম, বেরিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, প্রত্যেকটার কিন্তু আউটারমোস্ট সেলে এই যোজ্যতা ইলেকট্রন কিন্তু একটা, আউটারমোস্ট সেলে ইলেকট্রন কিন্তু একটা, সেজন্য প্রত্যেকটা যোজনী কিন্তু কত? 1। আমরা যদি 2 নম্বর গ্রুপ যদি চিন্তা করি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো যদি দেখি আমরা, রেডিয়াম, তাহলে আমরা যদি দেখি এগুলার ক্ষেত্রে, তাহলে আমরা যদি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে তোমার আমরা স্ট্রনসিয়াম এবং এগুলো যদি খেয়াল করি আমরা, তাহলে প্রত্যেকটার কিন্তু কি যোজনী কিন্তু 2, কারণ প্রত্যেকটা আউটারমোস্ট সেলে 2টা ইলেকট্রন আছে। পরবর্তীতে আবার যদি এদিকে দেখি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, তারপরে ইন্ডিয়াম, টাইটেনিয়াম, এগুলো যদি প্রত্যেকের ক্ষেত্রে যোজনী কিন্তু 3। তাহলে আমরা আসলে যোজনীটা ডিপেন্ড করছে যোজ্যতা ইলেকট্রনের উপরে, যে আউটারমোস্ট সেলে কয়টা ইলেকট্রন, এই ইলেকট্রনটা আসলে কয়টা দিতে বা নিতে পারে, এই ইলেকট্রনগুলো আসলে নির্ধারণ করে যে সে কয়টা মৌলের সাথে, অন্য কয়টা মৌলের সাথে যুক্ত হয়ে মানে যৌগ গঠন করবে। তাহলে এই যে যুক্ত হওয়ার ক্ষমতা, এটি কিন্তু ডিপেন্ড করে আসলে আউটারমোস্ট সেলের ইলেকট্রনের সংখ্যার উপরে। সেই জন্য আউটারমোস্ট সেল ইলেকট্রনকে যোজ্যতা ইলেকট্রন বলে, এবং এই সংখ্যার কয়টা তার উপরে কিন্তু ওটা যোজনী নির্ভর করে, এবং সেভাবেই কিন্তু যোজনী হয়। তাহলে আমরা এই পর্যায়ে বৃত্ত ধর্মের যোজ্যতা সম্বন্ধে আমরা ডিটেলস জানলাম। নেক্সট আমরা বলবো যে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তিটা কি? আয়নীকরণ শক্তিটা হচ্ছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটা ইলেকট্রনকে যদি আমরা সরিয়ে দিয়ে বা একটা অসীম দূরত্ব যদি সরিয়ে নিয়ে যে ধনাত্মক আয়নে পরিণত করব, তাহলে সরিয়ে নিয়ে ধনাত্মক আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তি প্রয়োজন, মানে যেই পরিমাণ শক্তি দিয়ে তার আউটারমোস্ট সেলের একটা ইলেকট্রনকে সরিয়ে দিব ওখান থেকে, দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হবে, তাকে আমরা বলবো কি তার আয়নীকরণ শক্তি, কতটুকু শক্তি লাগতেছে। যেমন আমরা একটা পরমাণু,
এম থেকে একটা ইলেকট্রনকে সরিয়ে এম প্লাসে ধনাত্মক আয়নে পরিণত করতে হবে। তাহলে যেই পরিমাণ শক্তি প্রয়োজন তাকে আমরা বলবো তার আয়নীকরণ শক্তি। এবং এই আয়নীকরণ শক্তি যেমন আমরা যদি বলি যে সোডিয়ামের আউটারমোস্ট সেল ইলেকট্রন একটা আছে, এই সোডিয়ামকে থেকে একটা ইলেকট্রন যদি আমরা সরিয়ে দিই, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন সরিয়ে দিয়ে সোডিয়াম আয়নে যদি পরিণত করি, তাহলে তার শক্তির পরিমাণ লাগে 494 কিলোজুল পার মোল। আমরা যদি দেখাই এখানে যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে সোডিয়াম প্লাসে পরিণত হলো, তাহলে এই যে একটা ইলেকট্রনকে এখান থেকে বের করে দিয়ে সোডিয়াম প্লাসে পরিণত করতে তার আয়নাইজেশন পোটেনশিয়াল মান, আয়নীকরণ শক্তির মান লাগে 494 কিলোজুল পার মোল। একইভাবে আমরা যদি ম্যাগনেসিয়ামের কথা বলি, তাহলে ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রন সরিয়ে দিতে ম্যাগনেসিয়াম প্লাস পরিণত করতে শক্তির মান লাগে 738 কিলোজুল পার মোল। এভাবে তাহলে কোন মোলের প্রথম ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল। এটাকে বলা হয় প্রথম আয়নীকরণ শক্তি বা ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল। কোন মৌল থেকে প্রথম ইলেকট্রন সরানোর পরে ধনাত্মক আয়নে পরিণত হলো, সেখান থেকে ফার্দার আরো একটা ইলেকট্রন সরাতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলি কি সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়াল। যেমন আমরা যদি এখানে বলি যে ম্যাগনেসিয়াম প্লাস, এখান থেকে ফার্দার যদি আমরা আর একটা ইলেকট্রন সরাতে চাই, কারণ এখানে অলরেডি ধনাত্মক আয়নে সে পরিণত হয়েছে, সে তো একটা ইলেকট্রন আরো গ্রহণ করবে, তার প্রবণতা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার দিয়ে তড়িৎ নিষ্ক্রিয়তা লাভ করার, মানে এটা একটা পারমাণবিক অবস্থায় আসা। কিন্তু সেখান থেকে যদি আমরা আরো ফার্দার ইলেকট্রন সরাতে চাই তাহলে আরো বেশি পরিমাণ শক্তি দিয়ে কিন্তু একটা ইলেকট্রন সরাতে হবে, দিয়ে কি হবে Mg2+, তখন আয়নাইজেশন এনার্জির মান লাগে প্রায় 1450 কিলোজুল পার মোল, মানে এরকম কাছাকাছি মানটা একটু দেখে না, 1450 এখানে এরকম একটা মান প্রয়োজন হয়। তাহলে আমরা যেটা দেখলাম কি যে প্রায় ডাবলের কাছাকাছি ডাবল পরিমাণ লাগে। তাহলে সোডিয়াম থেকে একটা লাগে এত, আবার ম্যাগনেসিয়াম থেকে এটা, তাহলে প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় ইলেকট্রন যদি সরাতে চাই তাহলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় ইলেকট্রন যদি সরাতে চাই তাহলে তৃতীয় আয়নীকরণ শক্তি। এখন এই আয়নীকরণ শক্তির মানটা আমরা যদি এখানে যদি চার্টে দেখি যে আয়নীকরণ শক্তির মানটা কিসের উপর নির্ভর করে, খেয়াল করো, আমরা আয়নাইজেশন এনার্জির মানটা আমরা এখানে দেখতেছি কি যে আয়নাইজেশন এনার্জির মানটা যত পর্যায়ভিত্তিক এবং তার গ্রুপ ভিত্তিক সম্পর্কটি কি সেটি যদি আমরা খেয়াল করি, তাহলে আয়নাইজেশন শক্তির মান যত বাম থেকে আমরা ডানে যাচ্ছি আয়নাইজেশন এনার্জির মান বাড়তেছে, আয়নাইজেশন এনার্জির মান ইনক্রিজ করে। কেন ইনক্রিজ করে আমরা যদি একটু মানগুলো দেখি তারপরে আমরা সেটি বলি, তবে হ্যাঁ ধারাবাহিকভাবে ইনক্রিজ করে না, সেখানে কিন্তু কিছু ব্যতিক্রমও আমরা খেয়াল করি। তো সেই ব্যতিক্রমটি কি এবং কিভাবে হয় সেটি আমরা যদি এখানে যদি একটু চিত্রে যদি দেখি, তাহলে আমরা যদি এখানে ছবি দেখি তারপরে আমরা এখানে যাচ্ছি। দেখো আয়নাইজেশন এনার্জির মান আমরা এখানে দেখো যে লিথিয়ামের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জির মান যেটা, বেরিলিয়ামের ক্ষেত্রে, বোরনের ক্ষেত্রে, কার্বনের ক্ষেত্রে, তাহলে বাম থেকে যত ডানে যাচ্ছি আয়নাইজেশন এনার্জির মান কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে বাড়তেছে। এখানে 800, তারপরে 1086, তাহলে মান কি হচ্ছে বাম থেকে ডানে যাচ্ছি যত কিন্তু আয়নাইজেশন শক্তির মান বাড়তেছে। কি জন্য বাড়তেছে? কারণ লিথিয়ামে কে একটা ইলেকট্রন সরাতে হয়, তাহলে একটা ইলেকট্রন সরানো কিন্তু খুব সহজ, দিয়ে লিথিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয় এবং সে কিন্তু তড়িৎ তার আউটারমোস্ট সেলের একটা ইলেকট্রন থাকে, সে তার পূর্ববর্তী যে মৌল সেই মানে মৌলের সে তড়িৎ নিষ্ক্রিয়তা মানে অবস্থান করে Li+, মানে সে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করে, সেই জন্য সে খুব সহজে সেখান থেকে একটা ইলেকট্রন সরানো যায়। কিন্তু ইয়ার ক্ষেত্রে, বেরিলিয়ামের ক্ষেত্রে একটা ইলেকট্রন সরাতে, কারণ সে কিন্তু অস্থায়ী অবস্থা আসে, বেরিলিয়াম প্লাস যখন বলবো আমরা, বেরিলিয়াম 2+ যদি বলছি সে স্থায়ী অবস্থা কিছুটা হয়, কিন্তু বেরিলিয়াম প্লাস যদি বলি সে অস্থায়ী অবস্থায় হয়, সেই জন্য তার প্রথম ইলেকট্রনকে সরাতে কিন্তু বেশি পরিমাণে শক্তি লাগে। বোরনের ক্ষেত্রে আরো বেশি শক্তি লাগে। ঠিক একই রকম ভাবে সোডিয়ামে দেখো যে 494 বা 496 কিলোজুল, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 738, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আরো বেশি পরিমাণ লাগে। তাহলে বাম থেকে যত ডানে যাচ্ছে আয়নীকরণ শক্তির মান কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। কার্বন এখানে বা এখানে সিলিকন এখানে যদি দেখি আমরা, এখানে আয়নীকরণ শক্তির মান কিন্তু অত্যাধিক বাড়তেছে। কার্বনের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে 4টা ইলেকট্রন, এবং 4টা ইলেকট্রন সরানো কিন্তু এখানে কিন্তু যেহেতু 4টা ইলেকট্রন এমন অবস্থায় থাকে যে এখানে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের সহজে করতে চায় না, সেই জন্য একটা ইলেকট্রন সরাতে কিন্তু অনেক বেশি পরিমাণ শক্তির কিন্তু প্রয়োজন হয়। এখন এরপরে
আমরা যদি বলি যে নাইট্রোজেন, নাইট্রোজেনে আরো বেশি, কারণ নাইট্রোজেন তো আসলে তার আউটারমোস্ট সেলে যে ইলেকট্রন 5টা ইলেকট্রন থাকে, সে আরো 3টা ইলেকট্রন গ্রহণ করতে চায়, গ্রহণ করে তার সে অক্টেট পূরণ করতে চায়। কিন্তু 5টা ইলেকট্রন এখান থেকে ইলেকট্রন ছাড়া কিন্তু অনেক কঠিন, কিন্তু এখান থেকে ইলেকট্রন গ্রহণ কিন্তু সহজ। সেই জন্য একটা ইলেকট্রনকে সরাতে অনেক বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। অক্সিজেনে দেখা যাচ্ছে কি যে আয়নায়ন পটেনশিয়ালের মানে কিন্তু কমে যায়। এখন আমরা কয়েকটা জায়গায় কয়েকটা ব্যতিক্রম আমরা পাচ্ছি এখানে। দেখো, নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুইটার মধ্যে একটা ব্যতিক্রম, কারণ ধারাবাহিক যদি আমরা যেতাম যে নাইট্রোজেন থেকে অক্সিজেনে আয়নীকরণ শক্তির মান কিন্তু বেশি হওয়ার কথা ছিল, কিন্তু নর্মালি নাইট্রোজেনে আয়নীকরণ শক্তির মান হলো 1402, হোয়ারেজ অক্সিজেনে আয়নীকরণ শক্তির মান হচ্ছে 1314। তো কেন আয়নীকরণ শক্তির মান কিন্তু বাম থেকে ডানে যাওয়ার কিন্তু কমে যাচ্ছে? কারণ নাইট্রোজেন যখন তার ইলেকট্রন ত্যাগ করতেছে, নাইট্রোজেনের ইলেকট্রন ত্যাগ করে কিন্তু নাইট্রোজেন কিসে পরিণত হচ্ছে? আমরা যদি এখানে যদি খেয়াল করি যে নর্মালি নাইট্রোজেনের যদি আমরা আয়নীকরণ শক্তির মান দেখো, এখানে এটা কিন্তু নির্ভর করে ইলেকট্রন বিন্যাসের উপরে। আমরা যদি এখানে একটু দেখি যে নাইট্রোজেন এবং অক্সিজেন তাদের ইলেকট্রন বিন্যাস, নাইট্রোজেনে 7টা ইলেকট্রন থাকে, অক্সিজেনে 8টা। তাহলে দেখি আমরা এখানে ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, নাইট্রোজেনে 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1 এভাবে থাকে। তাহলে আমরা তিনটা এখানে যদি দেখি, আর অক্সিজেনে থাকে কি 1s2, 2s2, 2px2, 2py1, 2pz1। নাইট্রোজেনে যেটা হচ্ছে, তার আউটারমোস্ট সেলের এই পি অরবিটালে যে 3টা ইলেকট্রন থাকে, p3, এই 3টা ইলেকট্রন কিন্তু একটা একটা ভাবে থাকে। ফলে এটা অযুগ্ম, সর্বোচ্চ এটা কি হয়েছে, অযুগ্ম অবস্থা আছে। তাহলে এটাকে বলা হচ্ছে কি হাফ ফিল্ড। তাহলে এই যে অর্ধপূর্ণ অবস্থা, এই অর্ধপূর্ণ অবস্থা কিন্তু একটা স্টেবল অবস্থা। ফলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কিন্তু কিছুটা স্টেবল অবস্থায় আছে। ফলে সেই স্টেবল অবস্থা থেকে যখন এখান থেকে একটা ইলেকট্রন সরিয়ে দিব, তখন কিন্তু সে আনস্টেবল অবস্থা পরিণত হবে। ফলে এখান থেকে একটা ইলেকট্রন সরাতে কিন্তু অনেক বেশি পরিমাণ শক্তি লাগে। সেই জন্য এখানে কিন্তু শক্তির মানটা হলো 1402 কিলোজুল পার মোল। হোয়ারেজ পরবর্তী মৌল অক্সিজেন, অক্সিজেনে এটা কিন্তু আনস্টেবল অবস্থা আছে, কারণ এখানে দুইটা, এখানে একটা একটা করে। ফলে এটা আনস্টেবল অবস্থা। কিন্তু এখান থেকে যদি আমি একটা ইলেকট্রন সরাতে চাই, তাহলে ওই ইলেকট্রন সরবে কোথা থেকে? আগে এখান থেকে, যুগ্ম অবস্থা থেকে সরবে, এখান থেকে। তখন কিন্তু এটা এই অবস্থায় আসবে। যেমন অক্সিজেনকে আমরা যদি বলি যে প্লাস, তাহলে অবস্থায়, তাহলে সে আনস্টেবল অবস্থা থেকে স্টেবল অবস্থায় আসলো, কারণ তার এখন হাফ ফিল্ড অবস্থা। তাহলে সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, আনস্টেবল থেকে কিছুটা স্টেবল অবস্থায় আসলো। আর নাইট্রোজেনে যেটা হয়, স্টেবল থেকে কিছুটা আনস্টেবলে যাবে। সেই জন্য নাইট্রোজেনের কিন্তু ইলেকট্রন বিন্যাসের কারণে কিন্তু নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান কিন্তু অনেক বেশি। হোয়ারেজ অক্সিজেনের আনস্টেবল, মানে আনস্টেবল অবস্থা ছিল, একটা ছেড়ে দিয়ে স্টেবল অবস্থায় আছে। সেই জন্য কিন্তু তার একটু কম্পারেটিভলি কম শক্তি এখানে প্রয়োজন হয় তার আউটারমোস্ট সেল ইলেকট্রনটাকে সরাতে। সেই জন্য কিন্তু তার কমে যায়। ঠিক একইভাবে আমরা যদি বলি যে বেরিলিয়াম এবং বোরন, বেরিলিয়াম যদি দেখি, বেরিলিয়াম কয়টা? 4টা, আর বোরনে হলো 5টা ইলেকট্রন। আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি, 1s2, 4টা, 2s2, আর এটাতে যদি দেখি 1s2, 2s2, 2p1, x1, 2py0, 2pz0, এগুলোতে নাই। তাহলে এখানে খেয়াল করো, বেরিলিয়ামের কিন্তু 1s2, 2s2, মানে দুইটা স্তর কিন্তু পূর্ণ আছে। ফলে এটা কিন্তু একটা স্টেবল অবস্থা। ফলে এই স্টেবল অবস্থা থেকে এখান থেকে ইলেকট্রন কিন্তু সরাতে কিন্তু যথেষ্ট পরিমাণ শক্তির প্রয়োজন হয়। সেই জন্য কিন্তু বেরিলিয়ামের ইয়ার মান কিন্তু দেখো যে আয়নীকরণ শক্তির মান 899 বা 900 কিলোজুল পার মোল। হোয়ারেজ কারণ হচ্ছে কি হচ্ছে, স্টেবল থেকে আনস্টেবলে পরিণত হয়ে, একটা ইলেকট্রন সরিয়ে গেলে আনস্টেবল অবস্থা হবে। সেই জন্য সেখান থেকে একটা ইলেকট্রন সরাতে অনেক বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। হোয়ারেজ তার পরবর্তী মৌল বোরন, বোরনের কিন্তু কি আছে, আনস্টেবল অবস্থা আছে। 2s2, 2px1, ওই দুটো আবার ফাঁকা আছে। ফলে এটা একটা আনস্টেবল অবস্থা। কিন্তু একটা ইলেকট্রন যদি চলে যায়, কোথা থেকে যাবে? এখান থেকে যাবে, সরি এখান থেকে যাবে। তাহলে কি হচ্ছে, 2p এটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে 1s2, 2s2, তার ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে বোরনের মতো, সরি বেরিলিয়ামের মতো। দ্যাট মিনস কি, এটা কিন্তু দুইটি, একটা ইলেকট্রন চলে গেলে কিন্তু তার ইলেকট্রন বিন্যাসে কিন্তু একটা কিছুটা স্টেবিলিটি আসছে। ফলে সে
কম্পারেটিভলি কম শক্তি দিলেই এখান থেকে ওই আউটারমোস্ট সেল ইলেকট্রন কিন্তু চলে যাবে। সেই জন্য বেরিলিয়াম থেকে বোরনে কিন্তু আর পরিমাণ আয়নাইজেশন শক্তির পরিমাণ কম। আমরা যদি তৃতীয় শক্তি স্তরে তৃতীয় পর্যায়ের মৌলগুলো যদি দেখি, ঠিক একই রকম একই ধারাবাহিকতায় কাজ করবে। আমরা একই রকম অবস্থায় সেখানেও বিরাজ করতেছে, যে সেখানেও একই ঘটনা ঘটবে। তাহলে আমরা আয়নিকণ শক্তির মান যেখানে দেখতেছি, যে আয়নিকণ শক্তির মানে বাম থেকে যখন ডানে যাচ্ছি আয়নিকণ শক্তির মান বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ব্যতিক্রম আমরা দেখতেছি বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, এই সমস্ত ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখতেছি। কেন ব্যতিক্রম দেখছি, সে ব্যতিক্রমটা আমরা তার ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা মূলত ব্যাখ্যা করব। আমরা যদি উপর থেকে যদি নিচে দেখি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাহলে কি হচ্ছে, উপর থেকে যত নিচে যাব, আমরা যদি এখানে আয়নিকণ শক্তির মান দেখি, আমরা আয়নিকণ শক্তির মান দেখতেছি যে উপর থেকে যত নিচে যাচ্ছি আমরা, তত কি হচ্ছে, আয়নিকণ শক্তির মান কিন্তু আস্তে আস্তে কমতেছে। কারণ কি, কারণ যত উপর থেকে নিচে যাচ্ছি তত কিন্তু নতুন নতুন শক্তি স্তর যোগ হচ্ছে। ফলে কেন্দ্রের নিউক্লিয়াস থেকে বহিস্থখলকের ইলেকট্রনের দূরত্ব কিন্তু বাড়তেছে। কারণ নতুন নতুন শক্তি স্তর যোগ হচ্ছে, ওর আকার বড় হচ্ছে, ইলেকট্রনের দূরত্ব বাড়তেছে। যত ইলেকট্রনের দূরত্ব বাড়বে তত কিন্তু আকর্ষণ কমে যাবে। ফলে বহিস্থখলকের ইলেকট্রনটা যত দুর্বলভাবে যুক্ত থাকবে, কেন্দ্রের নিউক্লিয়াস থেকে তার আকর্ষণ যত কম হবে, তত কম্পারেটিভলি কম পরিমাণ শক্তি যদি ওখানে প্রয়োগ করি, তাহলে বহিস্থখলকের ইলেকট্রনটাকে কিন্তু ওখান থেকে সহজেই বের করে নেওয়া যাবে। সেই জন্য উপর থেকে যত নিচে যাব আমরা, তত ইলেকট্রন কম্পারেটিভলি কম শক্তি প্রদান করেই কিন্তু বহিস্থখলকের ইলেকট্রনটাকে কিন্তু আমরা ওখান থেকে বের করে নিতে পারবো। সেই জন্য বের করে নেওয়া সম্ভব হবে, দিয়ে তা ধনাত্মক আয়নে পরিণত করে মানে করা সম্ভব হবে। সেই জন্য উপর থেকে যত আমরা নিচে যাচ্ছি, আমরা হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তত কিন্তু আয়নিকণ শক্তির মান, এখানে দেখো যে মানগুলো যদি দেখি 530, 494, 419, তারপরে 403, আস্তে আস্তে কি হচ্ছে, উপর থেকে যত নিচে যাচ্ছে তত আয়নিকণ শক্তির মান কিন্তু ধীরে ধীরে কিন্তু কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে আমরা তার পর্যায়ভিত্তিক সম্পর্কটা এবং গ্রুপ ভিত্তিক সম্পর্কটা কি, সেটা সম্বন্ধে আমরা জানলাম। এবং আমরা এখানে যদি চার্টটা দেখি, আমরা এই চার্টটা যদি খেয়াল করি, তাহলে দেখো যে মানের যে পরিবর্তনগুলা, দেখো যে লিথিয়াম থেকে বাড়তেছে বেরিলিয়াম, তারপর বোরনে কমে গেল, বোরনের পরে তারপরে এখানে বাড়তেছে কার্বনে বাড়তেছে, তারপর নাইট্রোজেনে বাড়তেছে, কিন্তু অক্সিজেনে আবার কমে যাচ্ছে, তারপরে বাড়তেছে, কিন্তু ওখান থেকে আবার সোডিয়ামে কি হচ্ছে, কমে গেছে অনেক। তাহলে এই যে এই গ্রাফটা কিন্তু ফলো করে, এইভাবে কিন্তু গ্রাফ ফলো করে কিন্তু এখানে কিন্তু টোটাল এখানে আয়নিকণ শক্তির মান কিন্তু এখানে দেওয়া হয়েছে। তাহলে এখন যেটা হলো যে অ্যাটমিক নম্বর অনুসারে যে আয়নাইজেশন পটেনশিয়ালের মানের কি পরিবর্তন হয় সেটি দেওয়া হয়েছে। এখন এখানে এই একই জায়গায় কিন্তু প্রশ্নে কিন্তু এ ধরনের গ্রাফ দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। যেমন একটি স্যাম্পল আমরা যদি বলি, যেখানে আয়নিকণ শক্তি এবং এখানে পারমাণবিক সংখ্যা দিয়ে বললো যে ABCDE, এখানে পারমাণবিক সংখ্যা দিয়ে দিল। তাহলে এই পারমাণবিক সংখ্যা দিয়ে 11 কি 12 কি 13 কি, তোমরা এটা দিয়ে ABCDEFG এগুলা কি সেগুলো বের করবা, সেগুলো আগে চিহ্নিত করতে হবে। তারপরে মৌলগুলি চিহ্নিত করে এই মৌলগুলির যে আয়নিকণ শক্তির মানের যে ক্রমের যে পরিবর্তন, এই পরিবর্তনটি তার যে ব্যতিক্রম সহ যদি বলা যায়, ব্যতিক্রম সহ ব্যাখ্যা করো, এটি হলো একটি ঘয়ের প্রশ্ন, মানে একটি উচ্চতর দক্ষতার একটি প্রশ্ন। দেখো যে এখানে আমরা দেখতেছি 12 ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে, আমরা বেরিলিয়াম বোরনে যে কারণে কমতেছে, ঠিক একই ইলেকট্রন বিন্যাস দিয়ে তুমি বলবা। আবার এখানে 15 ফসফরাস, 16 হলো সালফার, তাহলে ফসফরাস থেকে সালফার কমে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে নাইট্রোজেন আর অক্সিজেন যেভাবে কমে যায়, ঠিক একই ব্যাখ্যা ইলেকট্রন বিন্যাস দিয়ে এখানে ব্যাখ্যা করতে হবে। তাহলে এইভাবে বিভিন্ন ব্যাখ্যার মধ্য দিয়ে কিন্তু আয়নিকণ শক্তির মানের কিন্তু যে ধারা ক্রম পরিবর্তন, সেই ক্রম পরিবর্তন, তাহলে এইভাবে চিত্র দিয়ে কিন্তু তোমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন এবং যে হায়ার অর্ডারের যে প্রশ্ন, এটি হায়ার অর্ডারের প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক একইভাবে আমরা যে সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, সেখানে যে মানগুলো, সেই মানগুলো এরকম গ্রাফে ফেলে আমি যে গ্রাফগুলো দেখালাম, সেই গ্রাফগুলো যে কোনো গ্রাফ, একটি গ্রাফ দিয়েও কিন্তু সেখানে ABCD বিভিন্ন অক্ষর দিয়ে, অ্যালফাবেটিক বিভিন্ন অক্ষর দিয়ে কিন্তু তোমাকে এভাবে চাইতে পারে যে এখানে আয়নিক ব্যাসার্ধের মান, সমযোজী ব্যাসার্ধের মান, আকারের মানের কি পরিবর্তন হচ্ছে, কোথায় কি পরিবর্তন হচ্ছে, কোথায় ব্যতিক্রম হচ্ছে, সেগুলো কিন্তু আমি যেভাবে ডিটেলস আলোচনা করলাম সেইভাবে কিন্তু তোমাদেরকে জিনিসটা বুঝতে হবে। এবং সেই ব্যাখ্যাগুলো কিন্তু যদি হায়ার অর্ডারের প্রশ্নে আসে, সেইভাবে কিন্তু অ্যান্সার দিতে হবে। তো আজকে আমরা 3টা জিনিস, পরমাণুর আকার, আমরা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, যোজনী এবং আয়নিকণ শক্তি, 4টা
আমরা পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আমরা ডিটেলস আলোচনা করলাম। আমরা আগামীতে আরও কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। তো এই বলেই তো আজকে আমি ক্লাস শেষ করছি। তোমরা যে যেখানে অবস্থান করতেছো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সকলের সুস্থতা আবারও কামনা করে আমি আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।